জয়প্রকাশবাবু বললেন যে ভয় পেয়েছি, নিঃসন্দেহে আমরা খুব ভয় পেয়েছি, স্বয়ং নরেন্দ্র মোদীজিও ভয় পেয়েছেন। কেন ভয় পেয়েছেন জানেন? তার কারণ পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত জেল খাটা আসামি লালু প্রসাদ যাদব আবার এক জায়গায় এসছে ইন্ডি জোটে। আর এই পশ্চিমবঙ্গে শিশু খাদ্য কেলেঙ্কারিতে যে মন্ত্রিসভার একাধিক মন্ত্রী জেলে আছে, সেই মুখ্যমন্ত্রী সেই বৈঠক শেয়ার করছেন। একা নয় চাল চুরি, সাথে আছে সোনিয়া চুরি। তো সমস্ত চোররা যদি জোট বাঁধে আর সমস্ত চোরদেরকে যদি জেলে ভরতে হয়, তো স্বাভাবিকভাবেই আমাদের দেশের যে জেলের ব্যবস্থা আছে, যারা প্রশাসন চালায় তাদের তো চিন্তিত হওয়ার কথা, ভয় পাওয়ার কথা। কিন্তু গণতন্ত্রে যেহেতু শেষ কথা বলে মানুষও তো দেখছে। আজকে লালু প্রসাদ যাদবের সাথে মমতা ব্যানার্জি মিটিং করবে আর নরেন্দ্র মোদী একদম আসলে একজন একজনকে ইন্টারাপ্ট করে না, আমি শুনেছি। আমি ঠিক আছে, আপনি এটা উত্তরটা দেবেন। দিচ্ছি। আমি একটু তার আগে আপনার প্রতিনিধি যিনি আরেকজন রয়েছেন, তিনি কত মানে বিজেপির এটা অঘোষিত লাইন উনি সামনে বলার জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে, কারণ হিন্দুত্বই ভারতীয়ত্ব, এটা সামনে স্বীকার করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। মুশকিলটা হচ্ছে আপনি বললেন যে দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে। আপনি আমার থেকেও ভালো জানেন 47 সালে যেদিন দেশ ভাগ হয়েছিল না, পাকিস্তানে যতজন মুসলমান ছিল তার থেকে বেশি মুসলমান সেদিনকে আমাদের ভারতবর্ষকে আপন করে নিয়েছিল। তাই যারা দ্বিজাতি তত্ত্বের কথা বলে তারা আসলে সেই মানুষদের অপমান করে যেদিন সেই মুসলমানরা ভারতবর্ষকে নিজের মাটি বলে আপন করেছিল। এক। তৃতীয় কথা, আপনি আর ভুল তথ্য দিলেন যে পিওকেতে নাকি 24টা আসন রাখা রয়েছে। আপনি হয়তো জানেন না, এটা আজীবন বরাবর ভারত এই আসনগুলো সংরক্ষিত রেখেছিল। এটা জওহরলাল নেহরুর সময় থেকে পরবর্তী সময় এই আসনগুলো রিজার্ভ ছিল, 22 সংখ্যাটা 24 হয়েছে, আসনগুলো রিজার্ভডই ছিল। তৃতীয়ত আপনি বললেন যে অখণ্ড ভারত। আচ্ছা সত্যি কথা বলুন তো, আপনারা এই যে 370 ধারা বিলোপের জন্য পার্লামেন্টে বিল আনলেন, সুপ্রিম কোর্ট রায় দিল, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে তো আমরা কেউ নই। কিন্তু অদ্ভুত দেখুন, 370 ধারার সেকশন 8 অ্যাবলিশড হলো। কাশ্মীরে আপনি জমি কিনতে পারবেন, কজন কিনতে পেরেছে গুজরাটি বা মারোয়ারি আমি জানি না, কিন্তু আপনি কিনতে পারবেন। কেন 370 ধারা সেকশন বিটা অ্যাবলিশ হলো না? নর্থ ইস্টে জমি কিনতে পারবেন, ক্ষমতা আছে, এক অখণ্ড ভারত। তো শুধু জমি ছেড়ে দিন, নর্থ ইস্টে একটা কমিউনিটিকে এসটি স্ট্যাটাস দেবেন বলে গোটা মণিপুর জ্বালিয়ে দিলেন। দেশের প্রধানমন্ত্রীর মুরদ হলো না এক দেশ অখণ্ড ভারত, প্রধানমন্ত্রীকে গিয়ে সেখানে বার্তা দেওয়ার। তাই যারা এইসব বুজরুকির কথা বলছেন তারা দেশের মানুষের মূল সমস্যা, অন্ন বস্ত্র বাসস্থান। পেট্রোলের দাম 106 টাকা, আজকে রাজস্থানে ভোটের আগে বলেছেন 450 টাকা রান্নার গ্যাস দেবেন। কেন? কারণ কংগ্রেস 500 টাকা করে গ্যাস দিচ্ছে। আপনি সারা ভারতের ভোটে জিতে এসে সারা ভারতের মানুষকে 1200 টাকা দিয়ে গ্যাস কিনতে বাধ্য করেছেন কেন? দেশের মানুষ জবাব চাইবে না? হ্যাঁ, ইলেকশনে জেতার পরে গোটা ভারতবর্ষে 400 টাকা গ্যাসই হবে, আপনি চিন্তা করবেন না। গতবার হেরে গেছিলেন, গতবার হেরে গেছিলেন ইলেকশনে। পশ্চিম বাংলায় যেই দুর্নীতি, যেই ধরনের আপনার প্রশাসন করছেন, এটা যদি আপনাদের উদাহরণ হয় গোটা ভারতবর্ষে করার জন্য, তাহলে পশ্চিম বাংলার মানুষ সহ গোটা ভারতবর্ষের মানুষ সেটা দেখছে। এবার আপনি যে কথাগুলো বললেন যে হিন্দুত্বের উপরে, বেসিক আইডিওলজির উপরে, হিন্দুত্বের উপরে যে আইডিওলজি, সেখানে মণিপুরে দেখবেন যখন মেইতি হিন্দুদের যখন এসটি স্ট্যাটাস পাওয়া গেল, সেই তারপর থেকেই কিন্তু দাঙ্গাগুলো শুরু হলো। তখন কিন্তু কেউ কিছু বলেনি, আপনারা কিছু বলেননি। এই যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, দেখুন যদি আমি ভোটের অঙ্ক দেখি তাহলে আমরা জানি যে এই মধ্যপ্রদেশে যেখানে ভোট হয়েছে সেখানে যদি সবাই মিলে জোট হতো একটা অন্য অঙ্ক হতে পারতো। রাজস্থানে বহু সিট আছে, আমি নিজে গিয়েছিলাম রাজস্থানে, সেখানে দেখেছি সিপিআইএম একটা ভালো ভোট পেয়েছে, হ্যাঁ, এবং সিপিআই সেখানে সিটও পেয়েছে আমার যতদূর মনে হয়। হ্যাঁ, তো অনেকগুলো আসনে যেটা ভোট কাটাকাটিতে বেরিয়ে গেছে, একের বিরুদ্ধে একের লড়াই ছাড়া গতি নেই, এরা বিরোধিতা বুঝছে। বাংলায় ফর্মুলা কি হতে পারে? এক নম্বর কথা হচ্ছে যে আমি ইউপিএ 1-এর কথা বলেছি, তার আগের কথা বলেছি, যাতে প্রথমে অন্য কিছু না, আগে ছিল একটা সিএমপি সামনে, কমন মিনিমাম প্রোগ্রাম, এবং সেই কমন মিনিমাম প্রোগ্রামকে বাস্তবায়িত করার প্রশ্ন নিয়েই হয়েছিল ভোট ইত্যাদি সমস্ত কিছু, এবং তারপরে ভোটের পরে সেই অনুযায়ী সরকার চলেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে বারবার বলবো যে আমাদের রাজ্যে সবসময়, আমাদের রাজ্যে দেশে সর্বত্র দেখবেন লোকসভা, রাজ্যসভা, পৌরসভা, পঞ্চায়েত সমস্ত নির্বাচনের একটা আলাদা আলাদা প্যাটার্ন আছে। তাই রাজ্যের নির্বাচনের যে প্যাটার্ন বিধানসভা নির্বাচনের প্যাটার্নের সঙ্গে কখনোই লোকসভার নির্বাচনের প্যাটার্ন সমস্তটা মেলে না। যে কারণের জন্য গতবার কিন্তু কংগ্রেস জিতেছিল ওই লোকসভা নির্বাচনের আগে ওই স্টেটগুলোতে, কিন্তু পরবর্তীতে লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। ফলে এইভাবে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে একসাথে মেলানো যায় না। তাই রাজ্যের প্রেক্ষিত নিশ্চয়ই ভাবতে হবে। বন্ধু বললেন যে চোরেদের জোট, চোরেদের ইত্যাদি, আমরা যে কোনো ধরনের চুরি, যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে, আর সে কারণের জন্যই রাজ্যেও আমরা রাজ্য সরকারের
দলের বিরুদ্ধে, তৃণমূল দলের বিরুদ্ধেও লড়াই করি, সেই অনুযায়ী চলি। না, ফলে CPM কি কেন্দ্রের স্বাভাবিক- CPM আলাদা, স্বাভাবিকভাবে- পশ্চিমবঙ্গের না, CPM আলাদা? না, কখনোই না, CPM কি একই দুটো কথা, দল? একই কথা মমতা বলা হয়, ব্যানার্জির একই বিরোধিতা কথা। পশ্চিমবঙ্গে কিন্তু করবেন, এবং আর এক- সীতারাম সব ইয়েচুরি সময়- মমতা ব্যানার্জির সাথে না, দিল্লিতে না, মিটিং করবে। না, তা আপনারা করা হয় বলুন না। বঙ্গ CPM আলাদা আর ইয়েচুরির CPM আলাদা। আচ্ছা, আমি বলছি রাজ্যের ইয়েচুরির আচ্ছা, CPM বলি, আলাদা আর পশ্চিমবঙ্গের রাজ্যের প্রেক্ষিত বিমান বসুর সবসময় CPM আলাদা। আলাদা। যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির যেখানে সরাসরি লড়াই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কংগ্রেস পরাজিত। ভোট খুব কম পাচ্ছে এমন নয়, যেমন রাজস্থানে 1% পার্থক্য, 1-1.5% পার্থক্য। কিন্তু ম্যাচ যদি জিততে না পারো তাহলে ভালো খেলার কোনো দাম নেই। ভালো খেলিও পরাজিত, সে একটা ময়দানে প্রভাব ছিল না। লোকসভার লড়াইয়ে জোট তো সব থেকে বেশি দরকার কংগ্রেসের। দেখুন এই বিষয়ে আমি আপনাকে বলি, আপনার কথার সুরে সুর মিলিয়েই বলছি। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশে তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নেই। আসন জিতলে সে সরকারে আসবে, রিকুইজিট আসন না জিতলে সে সরকারে আসবে না। বিজেপি পশ্চিমবঙ্গতে সবসময় বলে থাকে, এটা বিজেপির একটা ফিক্সড স্লোগান হয়ে গেছে, যে তৃণমূল এত কোটি ভোট পেয়েছে, আমরা এত কোটি ভোট পেয়েছি, ডিফারেন্স মাত্র এইটুকু। আমি বিজেপিদের এই 3টে রাজ্যের প্রেক্ষিতে বলতে চাই, আমরা এই 3টে রাজ্য মিলিয়ে 4,81,00,000 ভোট পেয়েছি, আপনারা পেয়েছেন 4,90,00,000 ভোট। তা বিষয়টা তা না, বিষয়টা নিশ্চয়ই আপনারা জিতেছেন, আপনারা সরকার গড়েছেন, আপনাদের অভিনন্দন। কিন্তু তা বলে যে কংগ্রেসের সমর্থক নেই, কংগ্রেসের সমর্থন তলানিতে চলে গেছে, কংগ্রেস শূন্য হয়ে গেছে, যেটা আপনারা চারটের মধ্যে তেলেঙ্গানাকে বাদ দিয়ে 3টে রাজ্যটা বলুন। শেষ আপনি অনেকটা বলেছেন না, একটু রেস্ট নিন। এইটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। 2 নম্বর হচ্ছে হিন্দুত্ব, সেকুলারিজম নিয়ে নানা রকমের কথা এখানে দেবাশিসদা বললেন। দেখুন, আপনারা মুসলিমদের ভালো করতে চান, আপনারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভালো করতে চান, আমরা করতে পারিনি, আমরা তোষণ করেছি। আপনারা কোন স্লোগান নিয়ে তাদের ভালো করতে চান? আপনারা শুধু এখন এটা ঠিক করুন, শেষ করতে দেবেন যে না, মালদা, তাহলে আমি কিন্তু বাকি মুর্শিদাবাদে প্যানেলটাই আর আপনাকে TMC বলতে দেবো না। মুসলিম আপনাকে সিটে- বলতে দেবো না কিন্তু আচ্ছা, বাকি মুসলিম প্যানেলটা। সিটে কটা ইউ টিকিট ডোন্ট নো দিচ্ছে মি। আপনাকে TMC? আচ্ছা, আপনারা কোন স্লোগান নিয়ে সংখ্যালঘুদের ভালো सबका করবেন? साथ सबका विकास। দেশ কে গদ্দারো কো গোলি মারো সালো কো, सबका এই साथ স্লোগান, सबका विकास। এই স্লোগান सबका আর साथ আর নিজের सबका নেতাকে विकास। বিশ্বগুরু सबका ডেকে विकास। আদানি যে को साथ, কোভিডের सबका সময় साथ, কর্বেট सबका পার্কে দাঁড়িয়ে विकास। শুটিং করছিল, सबका তাকে साथ, নিয়ে আপনারা सबका দেশের विकास। ওদের আদানি का साथ আপনাদের और अंबानी का গদ্দার বিহারের ডেকে রাত থেকে শুরু করে আপনারা মুসলমানদের কংগ্রেসের ভালো আমলে করবেন। শিখ অ্যান্টি শিখ রায়ট দিল্লিতে কটা শিখ আপনার মেরেছে? আরেক কংগ্রেস কটা শিখ মেরেছে আপনাদের দিল্লিতে? ন্যারেটিভ চেঞ্জ বলুন, করুন, ন্যারেটিভ চেঞ্জ কটা- করুন। কটা শিখ এটা মেরেছে? ভারতবর্ষ, শিখরা এটা সংখ্যালঘু নয়। ভারতবর্ষ না, শিখরা সংখ্যালঘু এটা নয়। ভারতবর্ষ। কটা শিখ মেরেছে এখানে আপনারা উই বলুন। দা ইন্ডিয়ানসই চলবে, ইন্দিরা উই দা গান্ধী মারা যাওয়ার হিন্দুস পরে চলবে না। কটা দিল্লিতে শিখ মেরেছেন বলুন। চেঞ্জ করুন, নিজেদের বলুন। ন্যারেটিভ চেঞ্জ করুন। सबका साथ सबका আচ্ছা, আচ্ছা, विकास। ঠিক আছে। আপনারা বলুন। আমি আসছি, Change করুন। আমি আসছি, সুমন, আপনাদের- সুমন, Last one line সুমন। প্রণয় দেখে, last one line হ্যাঁ, প্রণয় দেখে। সুমন, আমি আসছি। অনেক last হয়েছে। হ্যাঁ, Please, বলো। একটা এক কথা second। বলছি, 350 কোটি জয়দা। টাকা কি 370 কোটি টাকা পাওয়া গেছে ঝাড়খণ্ডের এক সাংসদের বাড়ির থেকে, খুব ভালো কথা। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, এবং আমরা এটাও চেয়েছিলাম যখন ইয়েদুরাপ্পা 400 কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিল, সেটা নিয়েও তদন্ত হতো, কিন্তু সেই তদন্তটা হয়নি। আচ্ছা, জয়দা, ধর্ম, জাতপাত, ওবিসি, রাজপুত, ঠাকুর, ব্রাহ্মণ, আমি এগুলোর বাইরেই বলতে চাইছি যে এবারের লড়াই এটা কঠিন লড়াই। আমরা জানি যে কংগ্রেসের তুলনায় বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলো বিজেপিকে কিন্তু ফাইট দিচ্ছে। এবারে কি সেই রকম পরিস্থিতি এসছে? দেখুন, নেহেরু পরপর 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবার যদি বিজেপি আবার নির্বাচনে যেতে, বিজেপির দাবি তারা জিতবেই, সেক্ষেত্রে ভারতবর্ষের যে কি পরিস্থিতি তৈরি হবে, আপনাদের অস্তিত্ব আদৌ থাকবে কিনা, সে নিয়েও কিন্তু অনেকে সন্দিহান। এবার কি সেই সময় এসছে, নাও অর নেভার? না, গণতন্ত্র তো এইভাবে চলে না। ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র চলছে, চলবে। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা আছে, চলবে। আমি মনে করি না খিচমেরি ফটোর যে নায়ক মোদি, তিনি যতই তৃতীয়বার আসলেও ভারতবর্ষের সংবিধান বদলে দেওয়ার মতন তার ক্ষমতা হবে, বা ভারতবর্ষের যে ইনক্লুসিভ ক্যারেক্টার চেষ্টা করছেন, পারবেন না। কিন্তু আমি আসছি অন্য একটা জায়গায়। আজকে এই যে আলোচনা হলো তীব্র বাদানুবাদ, তাতেই একটা জায়গায় আমি বুঝতে পারলাম যে সামনের দিনের বিপদটা কোথায়। যে
ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ইনক্লুসিভিটি সেইখানে আঘাত করতে চাইছে এখনকার শাসক দল। তারা বারবার বলছে ভারতবর্ষ মানে হিন্দুত্ব, হিন্দুত্ব মানে ভারতবর্ষ, এবং এটা যে কতখানি ডেঞ্জারাস সেইটা ভারতবর্ষের সাধারণ মানুষ মনে করতে বা বুঝতে পারছে বলেই সামনের দিনে বেশি কঠিন হবে বিজেপির ফেরত আসা। শুধু আমি একটা কথা আর বলে, কারণ এতক্ষণ অনেকে বলেছেন, আমি একবারও কথা বলিনি, বলুন না। আমি শুধু একটা কথা বলছি। গতকালের ঘটনা, মোদি অমিত শাহর গ্যাস বেলুন ফাটিয়ে দিয়েছে, এত কথা বলেছিলেন, সেই কথার পরে দেখা যাচ্ছে 3-4 জন অ্যামেচার লোক মোদির সাধের সৌধ বা এই নতুন পার্লামেন্ট যাই বলুন না কেন, ভারতবর্ষ বিশ্বগুরু নাকি বললেন, তারপর হচ্ছে আমরা নাকি একেবারে সিকিউরিটির ধ্বজা উড়িয়ে যাচ্ছি, আর সেইখানে 56 ইঞ্চির বুক, সেইখানেতে দাঁড়িয়ে কয়েকজন ঢুকে স্প্রে করে বুঝিয়ে দিল কতখানি অপদার্থ এই বর্তমান বিজেপি, এই মোদি এবং অমিত শাহ। না, জয়দা কি মিথ্যা বলছে? ঢোকেনি কেউ? খিচমেরি ফটো মোদি। আমরা তো কল্যাণগঞ্জে শুধু একটা ছবি, ভিডিও দেখলাম, শুধু ছবি। কল্যাণগঞ্জে ভিডিও দেখছিলাম, খিচমেরি ফটো হ্যাঁ, এক মিনিট, এক মিনিট। আমি শুধু একটাই কথা বলতে চাই, খুব দুর্ভাগ্য, দুঃখ, আমার মনটা ব্যথা হয়ে যাচ্ছে। সর্বনাশ যে- করেছে, বলুন। যে পার্লামেন্টের উপরে আক্রমণের উপরে এদের আনন্দ হচ্ছে, এরা আক্রমণ মোদি হলো বিরোধিতায়, কেন? দেশ আক্রমণ বিরোধিতা হলো কেন? করছে। কিসের এরা নিরাপত্তা? মোদি ভারতবর্ষে বিরোধিতায় বড় বড় আজকে কথা। দেশ বিরোধিতা করছে, চারদিকে আঙুল এদের ওঠে সেই আনন্দ হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী। এদের আনন্দ হচ্ছে চারদিকে এককালে যে আঙুল উঠেছিল, সংসদে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আক্রমণ হচ্ছে, ভারতবর্ষে। সংসদে পার্লামেন্টে আক্রমণ হচ্ছে, আক্রমণ হলো এদের কেন? আনন্দ হচ্ছে। আক্রমণ হলো কেন? ভারতবর্ষের মানুষ উত্তর দিন। দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে যে এদের মোদি বিরোধিতা হচ্ছে, আরে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ বিরোধিতা, কোথায়? দেশ ভারতবর্ষের বিরোধিতা, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের কোথায়? উপরে ওনার ইস্তফা আক্রমণে দেওয়া উচিত। এদের আনন্দ হচ্ছে। ভারতবর্ষের আর আরেকটা কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী চাই, ইস্তফা দেওয়া উচিত। আরেকটা কথা বলতে চাই, নির্লজ্জদের মতো আরেকটা কথা কথা বলতে বলছেন চাই, আপনি। আরেকটা কথা বলতে চাই, ভারতবর্ষের মানুষ, আপনারা শুনবেন, পশ্চিমবঙ্গ আপনার শাসক দল, আপনারা শুনবেন, বাঙালির কথা শুনবেন। ভারতবর্ষের মানুষ দেখছে I.in. সেকুলারদের জোট, সেকুলারদের জোটের মধ্যে হচ্ছে চারা চোর লালু, ন্যাশনাল হেরাল্ডের চোর সোনিয়া গান্ধী পরিবার, এসব অবান্তর কথাগুলো বন্ধ করুন। বালু ডালু টিএমসি, অবান্তর কথা। তার মানে criminal ভারতবর্ষের অমিত শাহ, চোররা হচ্ছে অমিত শাহ, সেকুলার, অমিত আর শাহ, সেকুলাররা হচ্ছে criminal অমিত শাহ, চোর, অমিত চোর শাহ মানে criminal, সেকুলার, খুনের দায়ে সেকুলার অভিযোগ মানে ছিল, চোর। criminal। ভারতবর্ষের মানুষ শুভেন্দু দেখছে অধিকারী চোর না, যে চোররাই শুভেন্দু সেকুলার, অধিকারী চোর, আর কি সেকুলাররাই চোর? চোর। চিৎকার করে ভারতবর্ষের যাচ্ছেন মানুষ, একভাবে, চিৎকার করে ভারতবর্ষের মানুষ, গলাবাজি করে আপনি হয় করবেন না। না। শুভেন্দু আপনি অধিকারী ছেড়ে দিন। চোর না, চোর না। আপনি senior বলুন, আছেন এখন। শুভেন্দু অধিকারী চোর না, চোর না, উত্তর দেন। আমরা অনুযায়ী- গলাবাজি করছেন, শুভেন্দু অধিকারী চোর, কি গোটা চোর? বাংলাদেশের বলুন, মানুষ, দেখাবো। বলুন, ক্ষমতা গোটা দেখান। ভারতবর্ষের কড়া পড়িয়ে মানুষ, নিয়ে যাচ্ছে অমিত গোটা শাহকে। ভারতবর্ষের ছবিটা মানুষ, দেখবেন। আরে গলাবাজি গোটা- করে জেতা যায় না। শুভেন্দু অধিকারী চোর না, চোর না। এই উত্তর দিন না। আমি এতক্ষণ লালু বললেন শুভেন্দু অধিকারী চোর। সেকুলারদের লিস্ট, সেকুলার সেকুলারদের লিস্ট এই দেবেন আর দাদা। চোরদের লিস্ট আচ্ছা, ঠিক আছে। এক, যতগুলো আচ্ছা, সেকুলার অবিশ্বাস ততগুলো না। চোর। এটা কি হচ্ছে? এটা আমি একটা আমি একটা জিনিস জানতে চাইছি, ধরুন এই যে এত কথা হচ্ছে চোর ঠোর ইত্যাদি অনেক শুনলাম, বিশেষ করুন আমরা কেউ চোর বলিনি হেমন্ত বিশ্ব শর্মাকে, আসামের বিজেপি চোর বলেছিল, জাস্ট অ্যাক্সেস চেস করে নি। আমরা কেউ নারায়ণ রানাকে চোর মাননীয় বলিনি। তো আমরা সবাই চোর আচ্ছা, বলে মিছিল করেছিল। শুনেছি তো, আমরা তো চোরেদের বলিনি। সংজ্ঞা তো বিজেপি মাননীয়ের কাছে যাদের আলাদা। দেখুন কিরকম পদোন্নতি জেলে বিজেপি যাওয়ার পরে দিদির দুধ কোথায় স্বয়ং গেল? মাননীয় দিদির দুধ। মিছিল করেছে, আমরা সবাই বিজেপি চোরেদের যাদের দিদি। চোর তো বলেছে মাননীয়ার কাছে তাদেরকে চোরের চোরের সংজ্ঞা প্রণয় আলাদা। আপনার কাছে আসছি, কেউ বলা দরকার প্রণয় নেই। কাছে আসছি, প্লিজ প্লিজ প্রণয় কাছে আসছি। প্রণয় দা একটা জিনিস দেখেছি যে শুধু এটা দিদির এটা দুধের কি হলো? রাজনৈতিক বিশ্লেষণই বলতে পারেন যে গোবলায় আপনাদের যা সিট ছিল সম্ভবত 129টা সিট গোবলায়, তাই তো? না, সব মাফ করে দক্ষিণ ভারতে গোবলায় আপনাদের যা সিট ছিল আপনারা একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছিলেন 19-এর নির্বাচনে। আমি ধরে নিলাম যে 24-এর নির্বাচনেও ঠিক একই পাবেন, কিন্তু দক্ষিণে আপনাদের কর্ণাটক আপনারা লুজ করেছেন। দক্ষিণের 129টা সিট আছে, সেখানে আপনাদের যথেষ্ট খারাপ অবস্থা। পূর্ব ভারতে আপনাদের ভালো সিট ছিল পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্রে ভালো সিট ছিল, বিহারে ভালো সিট ছিল। 3টে স্টেট খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, মহারাষ্ট্র, বিহার এবং বাংলা, এবং একই সঙ্গে কর্ণাটক। আপনারা যদি সর্বোচ্চ জায়গাও গোবলায় পান, এই জায়গাগুলো আপনারা মেকআপ করবেন কিভাবে?
প্রথমত হচ্ছে যদি কর্ণাটকের কথা বলেন, বিধানসভা নির্বাচনে প্রথম যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কিন্তু বিজেপির ক্ষমতায় ছিল না বিরোধী, তারপরে কিছু এমএলএ এসে বাই ইলেকশন হয়ে বিজেপি ক্ষমতায় এসছে, এবং তারপরেও কর্ণাটকের যখন লোকসভা নির্বাচন হয়েছে সেখানে গেন করেছে। তারপরে আপনি পশ্চিমবঙ্গের কথায় আসুন। পশ্চিমবঙ্গে আমরা গতবার যা সিট পেয়েছিলাম, গতবার একটা মানে গত লোকসভা ভোটে একটা লোকে বলে একটা এফেক্ট হয়েছিল, আপনার পুলওয়ামা এফেক্টটা হয়েছিল। দেখুন এবারও অনেক রকম ইফেক্ট হবে, তার কারণ এই যে রাম জন্মভূমি আন্দোলন দীর্ঘদিন ধরে বিজেপি করে, দেখুন বিজেপির প্রথম দিন থেকে 370 ধারা বিলোপ বলুন, রাম জন্মভূমি বলুন, একটা সময় বিরোধীরা আমাদেরকে বলতো মন্দির তো ওই বানায়েঙ্গে, তারিখ কব বাতায়েঙ্গে। এখন তো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের নির্দেশে তারিখও আমরা ঘোষণা করে দিতে পেরেছি। তো সেই জন্য আমরা যে যে প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা রেখেছি। আর যেখানে তৃণমূল কংগ্রেস এখানে কেউ জয় শ্রীরাম বলেছে বলে স্বয়ং মুখ্যমন্ত্রী তেড়ে গেছিলেন, তারা আজকে রাম মন্দিরের এফেক্ট পাবে। রাম মন্দিরের আজকে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে উত্তর দেবে। আমি বলে নিচ্ছি, তারপর আপনি বলবেন। হ্যাঁ, এটা বিজেপির কাছে তো এটা এক্সপেক্টেড। দেখুন পুলওয়ামার ঘটনায় আমরা 3 বছর পরে কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিকের থেকে শুনেছিলাম যে আসল ঘটনাটা কি ছিল, এবং নরেন্দ্র মোদী নিজে শহীদদের বিনিময়ে ওনাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, তার রেকর্ডিং আছে, চাইলে আমি এখনো শুনিয়ে দিতে পারি। আজকে রাম মন্দির খুব স্বাভাবিক। দেখুন ভগবান রাম, ঈশ্বর আমাদের হৃদয়ে থাকেন। একমাত্র পার্টি যারা ভগবান রামকেও পার্টির ক্যাডার বানিয়েছে তার নাম বিজেপি। এখানে ওপেন স্বীকার করলো যে রাম মন্দিরের effect। ভোটের আগে রাম মন্দিরের effect। কারণ ভগবান রামকে জয় শ্রীরাম ধ্বনি শুনে কেন তেড়ে গেছিলেন? ভগবান জয় রামকে শ্রীরামের জন্য পার্টির বলেছিলেন, ক্যাডার শান্ত বানিয়েছে তার নাম সুমন, বিজেপি। রাম মন্দিরের ভগবান এফেক্ট রামকে কংগ্রেস পার্টির কিভাবে মোকাবিলা ক্যাডার করবে? বানিয়েছে বিজেপি। প্লিজ সুমন। কংগ্রেস শুধু কংগ্রেস না, যারা জোট সঙ্গী আছে তারা একটা দিক দিয়েই মোকাবিলা করবে, মানুষের মাথার ছাদ, মানুষের রুজি, মানুষের রুটি, যেটা নরেন্দ্র মোদী সরকার কেড়ে নিতে চাইছে, যেটা তারা গিয়ে জমা রেখে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এইটাই, পশ্চিমবঙ্গে এইটা দিয়ে যারা হবে না। লুট করলো, আপনারা তাদের সাথে ভরে না প্রণয়। গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারা চুরি করলো। কিছু সময় আপনারা আপনারা তাদের সাথে কিছু মানুষ, সময় গরিব মানুষ আপনারা আপনাদের কেমন বিরুদ্ধে।